প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আমাদের আলোচনা শুরু করার আগে আজ দেখে নিতে চাই দিনের প্রধানতম খবরগুলোর কয়েকটি। প্রথম যে খবরটি আমি সামনে আনতে চাইছি সেটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছে। আমরা দেখছি যে আলী রিয়াজ বলেছেন আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়, জুলাই সনদ নিয়ে খানিকটা শঙ্কা আছে। আমরা দেখছি যে জুলাই সনদ তৈরির জন্য দলগুলো আলোচনা করছে, কিন্তু দলগুলো আলোচনা করার পরও কিছু মৌলিক বিষয়ে যেন সমঝোতায় এখনও পৌঁছতে পারেনি ঐক্যমত কমিশন। এবং এরই মাঝে আমরা দেখলাম যে ইসলামিক দলগুলোতে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে পিআর পদ্ধতির দাবি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, এবং সেই দাবি না মানলে তারা নির্বাচনে যাবে না, এমনটিও বলা হয়েছে। এর মাঝে প্রশ্ন থেকে যাচ্ছে জুলাই সনদ আসলে কবে আসছে। এর পরের যে খবরটি আনতে চাইছি আর তা হলো নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ, ৩ আগস্ট আমরাই ঘোষণা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি গত বছর 31শে ডিসেম্বর তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু সরকার তখন দায়িত্ব নিয়েছিল যে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে, কারণ এটি হওয়া উচিত সবগুলো দলের যারা গণ অভ্যুত্থানে শরিক ছিল সবগুলো দলের সাথে একত্রিত হয়ে একটি ঘোষণাপত্র সামনে আসা উচিত, কিন্তু সেটি হয়নি। এখন আমরা দেখছি জুলাই ঘোষণাপত্র এনসিপি থেকে দিতে চাইছে, কিন্তু এখন এনসিপি থেকে যখন এই জুলাই ঘোষণাপত্র দেবে তখন প্রশ্ন আসবে যে একটি দল এই জুলাইয়ের ঘোষণাপত্র আসলে দিতে পারে কিনা, সেই প্রশ্নটি সামনে আসবে। এর পরের যে খবরটি আনতে চাইছে তা হলো 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। সেটি সরকার ঘোষণা করেছে 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হবে। 5 আগস্ট যে দিবসটি হবে সেই দিবসটি হওয়া উচিত সার্বজনীন, সব দল যেন একইভাবে এই দিবসটিকে উদযাপন করতে পারে, কিন্তু আমরা দেখছি যে এই দিবসটি এনসিপি ছাত্র জনতা দিবস হিসেবে উদযাপন করতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি আজ। এবং এরপরের আরেকটি খবর, অর্থ উপদেষ্টা বলেছেন আন্দোলনকারীরা শাটডাউন করুক, কোনো বৈঠক হবে না, এবং এর প্রেক্ষিতে পরে আমরা জানলাম যে শাটডাউন প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি যে এনবিআরের সমস্ত কর্মকর্তা যারা আছেন তারা ফিরে যাবেন তাদের ডেস্কে, এবং আমাদের বন্দরগুলোতে যে অবস্থা এখন বিরাজ করছে, স্থবির যে অবস্থা বিরাজ করছে, সেটা কেটে যাবে, এই প্রত্যাশা থাকবে। এবং এর পরের আরেকটি খবর যেটি নিয়ে সারাদিন গণমাধ্যমের খবর হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে, আর তা হচ্ছে মুরাদনগরের ধর্ষণ মামলার মূল আসামি সহ 5 জন গ্রেফতার। মুরাদনগরে এই ঘটনাটি নিয়ে দুটি কথা বলতে চাই। মুরাদনগরে ধর্ষণের ঘটনা যখন আমরা জানলাম তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি গণমাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়াতেও আমরা এরকম খবর প্রকাশিত হতে দেখেছি যে এই ধর্ষণের সাথে জড়িত স্থানীয় একজন বিএনপি নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা শিবির করছেন তারাও বলেছেন, এবং জামাত থেকেও এই প্রচারণা করা হয়েছে যে বিএনপি নেতাই এই ধর্ষণের আসামি। কিন্তু পরে আমরা বিষয়টি নিয়ে দেখলাম যে সে আসলে আওয়ামী লীগ করতো, অভিযুক্ত ব্যক্তি, এবং আরও ইন্টারেস্টিংলি এরপরে সামনে আসলো যে তাদের মধ্যে আসলে একটা সম্পর্ক ছিল। আসল ঘটনাটা কী ছিল সেই বিষয়ে আমরা কথা বলবো। এই আলোচনায় আজ আমাদের সাথে উপস্থিত আছেন সাংবাদিক এবং পলিটিক্যাল অ্যানালিস্ট সাইদ আবদুল্লাহ, এবং আরও আছেন নীলা ইসরাফিল নাগরিক কমিটিতে আছেন, যতদূর জানি আপনি এনসিপিতেও আছেন। আমরা এই বিষয়ে কথা বলবো। মুরাদনগরের ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। আগে সাইদ আবদুল্লাহ, আপনি জানেন যে মুরাদনগর নিয়ে সারা দেশের মানুষ ফুঁসে উঠল যে মুরাদনগরে কী হলো, এবং পরে আমরা দেখলাম যে মুরাদনগরের ঘটনাটি প্রশ্নবিদ্ধ, এটা আসলেই যে ধর্ষণ ছিল কি না সেই প্রশ্নটিও সামনে এসেছে, এবং এটাকে নিয়ে একটা রাজনীতি হয়েছে, বিএনপিকে যেন একটা কালার দেয়া যায় সেরকম একটা রাজনীতি এখানে হয়েছে। এ ধরনের ঘটনা যখন ঘটে তখন নারীর হেনস্থার চাইতে এই যে রাজনীতিকরণ এটা বেশি সামনে আসে। শেষ পর্যন্ত যে নারী হেনস্থার শিকার হয় সে আসলে তাকে নিয়ে আলোচনার বাইরে গিয়ে কোন দলের ইমেজ কতটুকু ক্ষুণ্ণ করা যায় সেই আলোচনাটা বেশি হয়। আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা শুনতে চাই, আপনি কিভাবে মুরাদনগরের ঘটনাটাকে আজকে দেখছেন? মুরাদনগরের ঘটনাটা যখন গত রাতে দৃষ্টিগোচর হলো, তারপরে আমি অপেক্ষা করছিলাম যে অনেকগুলো ঘটনা আগে জানার প্রয়োজন, কারণ যে ধরনের ঘটনা ইনস্ট্যান্ট চোখের সামনে আসছিল মনে হচ্ছিল যে অনেক জায়গায় এই আলোচনায় গ্যাপ আছে, অনেক জায়গায়।
কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডটা শুরু হয়েছে, কোনো কিছু ঘটার সাথে সাথে ওইটাকে নিজেদের মতো করে একটা রূপ দিয়ে এটাকে পলিটিক্যাল এজেন্ডায় নিয়ে যাওয়া। লেটস সে গতকাল এই ফ্রেমিংটা আমি দেখলাম, দুইটা পার্টিকুলার ভাবে ফ্রেমিংটা হচ্ছিল। নাম্বার ওয়ান, একজন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে, করেছে কে? বিএনপির এক নেতা। খুবই স্ট্রেট ফরওয়ার্ড বলা হয়েছে, একদম প্রথম সারির গণমাধ্যম যারা আছে, কালের কণ্ঠ পত্রিকা, ডানে বামে কোনো কিছু না লিখে তাকে অভিযুক্ত ব্যক্তিকে লিখছে বিএনপির নেতা এই কাজটা করেছে হিন্দু নারীকে। এখন কথাটা হলো, তার মানে দেখার সাথে সাথে কি মনে হতে পারে যে যদিও আমি মেজরিটি মাইনরিটি এই শব্দগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করে আমি পছন্দ করি না, কিন্তু তারপরেও এই কনসেপ্টটা তো দাঁড় করানোর একটা চেষ্টা করা হয়েছে যে এই সময়ে মাইনরিটি একজন নারীর পর বিএনপি হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল, এটা একটা ফ্রেমিং। আর একটা ফ্রেমিং যেটা দাঁড়িয়ে গেল যে মনেই করা হচ্ছে যে বিএনপির একজন নেতা এই কাজটা করলো। উপরন্তু দেখেন ঘটনাটা কি হলো, সেই নারী আসলে সাপোর্ট পাবে কিনা বা প্রকৃতপক্ষে ঘটনাটা কি ছিল সেটা অনুসন্ধান করা হবে কিনা, এই দিকে দৃষ্টিটা না গিয়ে দৃষ্টিটা গেল এইটাকে কেন্দ্র করে কি পরিমাণ রাজনীতিটা করা যাবে। এবং এই জায়গায় সুস্পষ্টভাবে একটা অপরাধ হয়ে গেছে। লেটস সে আমি ধরলাম যে এটা ধর্ষণ হয় নাই, ধর্ষণ না হলে অন্য কোনো কিছু ঘটেছে, অথবা পরকীয়ার মতো কথাও কিছু জায়গা থেকে আলোচনায় আসছে, সেই কনক্লুসিভ রিমার্কে আমি যাব না। কিন্তু প্রেক্ষাপট যেটাই হোক না কেন, ওই নারীর ভিডিও ধারণ করা হয়েছে, ছবি তোলা হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, সো এটা সবারই আসলে জানা থাকাটা জরুরি। বাংলাদেশে অনেকগুলো আইন আছে, এই প্রত্যেকটা আইনের ভায়োলেশন ঘটে গেছে। মানে ওই জায়গায় কি ঘটেছে, লেটসে ধর্ষণ হয়েছে অথবা হয় নাই, অথবা কোনো কিছুই হয় নাই, অথবা মেয়েটার দোষ কিংবা যারা অভিযুক্ত তাদের দোষ, যেটাই হোক না কেন, কেউ যে একজন নারীর ছবি এইভাবে তুলতে পারে না এবং সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে পারে না, এইটা অনেকেই জানে না। এবং এইটা নিয়ে যে কাজটা করা হয়েছে, এইটা পুরোপুরি একটা ক্রিমিনাল অফেন্স ঘটে গেছে। তার মানে প্রেক্ষাপট যেটাই থাক, শুধুমাত্র এইটার পর ভিত্তি করে চার্জ ফ্রেম করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। আমার কাছে মনে হয় এটা সিঙ্গেল আউট করার কোনো কারণ নাই। অতীতেও আমরা দেখছি এই সাম্প্রতিক সময়ে অনেক জায়গায় এই জাতীয় হেনস্থা করার মতো অনেক ঘটনাই ঘটছে। আবার যখন যেসব নারীরা আন্দোলনের অংশ ছিল, তাদেরকেও বিভিন্নভাবে, যারা আন্দোলন বিরোধী ছিল তারাও বিভিন্নভাবে তাদের ছবি নিয়ে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আমরা এত কথা বলি, এই গণ অভ্যুত্থানের খুবই সামনের সারির অংশ ছিল নারীরা, তাদের ডিরেক্ট কন্ট্রিবিউশনটা ছিল। কিন্তু আন্দোলনটা শেষ, নারীদেরকে কর্নার করে ফেলা হলো এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, সাইবার বুলিং বিভিন্নভাবে বেড়েছে, কিন্তু সেটা প্রোটেক্ট করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। সেই অনুপাতে ব্যবস্থাটা নেওয়া হয় না এবং না হওয়ার কারণেই এই যে কাজগুলো আসছে, বিভৎস্বরূপ দেখা যাচ্ছে, এটা ঘটে যাচ্ছে। তারপরে একটা রিমার্কে আসি, এটা কি ধর্ষণ ছিল নাকি ছিল না, এটা আইন আদালতের মাধ্যমে প্রুভ হয়ে আসবে। তার আগে আমরা বলতে পারি না যে এটা ধর্ষণ হয়েছে কি হয় না। কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনার অন্তরালে অনেকগুলা প্যাচ আছে। যেমন যাদেরকে ওই যে ধরা হয়েছে, একজন অভিযুক্তর কথা বলা হচ্ছে, বৃহস্পতিবারের রাতের ঘটনা, এইটা গণমাধ্যমে আসার আগ পর্যন্ত ব্যাপারটা মোটামুটি মিটমাট করে নেওয়ার মতো একটা বন্দোবস্ত দেখা গেল। আবার যে পক্ষ এসে বাইরে থেকে এসে ধরলো যে রুমের ভেতরে নারী পুরুষ ছিল, বাইরে থেকে যারা আসছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তাদের ভেতরে নিজেদের ভেতরে একটা দ্বন্দ্ব ছিল, অর্থাৎ তাদেরকে ধরতে হবে এই মানসিকতাটা তাদের ছিল। আবার আর্থিক লেনাদেনা, যেটা ওই নারীদের কাছ থেকে অন্যদের কাছ থেকে ধার নেওয়ার একটা ব্যাপার ছিল, টাকা ধার নেওয়ার, কিন্তু সেই ধারটা ঠিকমতো পরিশোধ করা হয় নাই, অনেক ধরনের কথা আছে। ইয়েট আমি মনে করি যদি সত্যিকার অর্থে ধর্ষণ হওয়ার মতো কেস থাকে, এটা খুব সিভিয়ারলি ডিল করা দরকার, কারণ এখন যুগ অনেক এগিয়ে গেছে। দুটি বিষয়, একটা তো হচ্ছে ডেফিনেটলি সেখানে যদি একটা রেপ কেস থাকে সেটার বিচার হইতেই হবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদের ছবিগুলো, মেয়েটার এই আমার যাকে নিয়ে কথা বলছে নারীর যে ছবি, এটা একটা ক্রিমিনাল অফেন্স। কোর্ট থেকে কিন্তু আদেশ দিয়েছে ছবিগুলো নামিয়ে ফেলার জন্য, কিন্তু ইতিমধ্যে যারা আপলোড করেছে এবং যারা ওখানে গেছে, ওখানে ওই ঘটনায় যারা ছিল, উপস্থিত ছিল, তারাও ওখানে ভিডিও করে আপলোড করেছে অশ্লীল সব ছবি। চারজনকে এবং এটা ভয়ানক, এটা ভয়ানক। এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তারা সদস্য, এবং যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে সেও কিন্তু ওই লীগেরই অংশ ছিল এবং তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল লীগের সাথে। কিন্তু আলটিমেটলি সেটাকে ফ্রেমিং করা হলো বিএনপির নামে। বিএনপির অনেক জায়গায় অনেক নেতাকর্মী অনেক অপকর্ম করছে, এটা আমি অস্বীকার করছি না, এবং সেটার কোনটার ব্যবস্থা হচ্ছে, কোনটা সাংগঠনিকভাবে স্ট্রাকচার নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সামনের দিনে এগুলাতে কোনো ছাড় দেওয়া যাবে না,
কিন্তু যে জায়গায় কাজটা ঘটে নাই তারপরে দেখলাম গণমাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আছেন সরাসরি মানে কোনো ডানে বামে কোনো কথা লিখছে না যে এটা হতেও পারে, তারা সরাসরি লিখছে যে বিএনপি নেতাই একজন হিন্দু নারীকে এইভাবে ধর্ষণ করেছে। তার মিনিং হলো এইটা তারা আবার পোস্টগুলো সরিয়ে ফেলছে। এমনকি মূলধারার গণমাধ্যম জেসিনা আমি দেখলাম যে এবং কোনো সাধারণ কর্মীরা এটা করছে না, ইভেন আপনার শিবিরের সাবেক সভাপতি ঢাকা ইউনিভার্সিটির এখনকার সভাপতি বোধহয় এই ধরনের পোস্ট দিয়েছে, আমি যতটুকু তারা এখন পর্যন্ত এটা দুঃখ প্রকাশ করেছে আমি দেখি নাই। কিন্তু আরেকটা বড় যেটা আলাপ, কালের কণ্ঠের মতো পত্রিকা তারা যখন এটা আবার সরিয়ে ফেললো, সারা পৃথিবী জুড়ে গণমাধ্যমের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, একটা নিউজ যদি কোনো কারণে এইভাবে সরিয়ে নিতে হয় সেটার একটা ব্যাখ্যা দিতে হয়, কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়া এই নিউজটা যখন সরিয়ে ফেলা হলো, যে ড্যামেজটা হয়ে গেল সেই ড্যামেজটার ক্ষতিপূরণ কে দিবে? আমার মনে হয় যে আমরা এই যে প্রবণতা দেখছি গণমাধ্যমে যে কোনো নিউজ খুবই প্রম্পট আপলোড করছে এবং করার পরে আবার উইদাউট এনি রিজন, মানে কারণ ছাড়া, কারণ ব্যাখ্যা করা ছাড়া নিউজটা ড্রপ করা হচ্ছে। এবং সেটা আরেকটি উদাহরণ আছে যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে আসিফের আজকে উপদেষ্টা আসিফের যে ঘটনাটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে। কালকের ঘটনার সাথে জেসিনা আমি যদি খুবই ছোট্ট করে আরেকটা ঘটনা বলি, পটুয়াখালীর একটা ঘটনা, গতকাল ওইটাও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সদস্য সে ফেসবুকে পোস্ট করলো তার ওয়াইফকে বাড়ি থেকে বিএনপির লোকজন তুলে নিয়ে যাচ্ছে হাতে বেঁধে, হাত পায়ে বেঁধে একটা ভিডিও আপলোড করলো, কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেল এবং পরবর্তীতে দেখা গেল যে এইটা আসলে বিএনপির সাথে পলিটিক্যাল কোনো সম্পর্ক না, তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল এবং সে তো যেহেতু ছাত্রলীগ করতো সেই এলাকা থেকে পলাতক, তার ওয়াইফকে তার বাপের বাড়ির লোকজন তারা নিয়ে যাচ্ছে, কিন্তু সেটাকেও ফ্রেমিং করা হলো এবং সেটাও নিউজে আসলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। কিন্তু এইটার ছড়িয়ে যাওয়ার পরের যে স্টেপগুলো নেওয়ার সেই স্টেপটা দেখা যাচ্ছে এবং এই কারণে দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখন আলোচনা করছি এই যে ভাইরাল হয়ে গেল, রাজনৈতিক দলকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু যে মেয়েটা আসলে হাত পা বেঁধে নিয়ে গিয়েছিল সেই মেয়েটা আসলে কেন, সে তো ভুক্তভোগী, তাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে না, তাকে নিয়ে আলোচনা হচ্ছে না। নীলা ইসরাফিলের কাছে আমি আসি। নীলা, আপনি প্রথমে একটু জানতে চাই যে মুরাদনগরকে আপনি কিভাবে দেখছেন, মুরাদনগরের এই ঘটনাকে? আচ্ছা, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে ফ্রেমিং করা হলো একজন নিপীড়িত নারী, আমরা তাকে নিপীড়িত নারী না ভেবে একজন নিপীড়িত নারীকে আমরা হচ্ছে রাজনৈতিকভাবে ব্যবহার করছি। তাকে বলা হচ্ছে যে অমুক দল তমুক দল এসে এই কাজটা করেছে, কিন্তু তাতে কি হলো, ওই নারীর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ধামাচাপা পড়ে গেল। এখানে প্রমিনেন্ট হলো কি একটা দল, একটা রাজনৈতিক গ্রুপ। তাহলে আমাদের কি করা উচিত? মানে আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে যেই নারীটা নিপীড়নের শিকার হয়েছে, সেটা ধর্ষণ থেকে শুরু করে আরো অনেক কিছু হতে পারে, আমি শব্দগুলো ব্যবহার করতে চাচ্ছি না, তো যেই নারীটা এই নিপীড়নের শিকার হয়েছে সেই নারীটা কেন শিকার হয়েছে, কার দ্বারা শিকার হয়েছে, আর কেন হতে হলো, এবং এটা জনসম্মুখে কিভাবে আসলো, এই বিষয়গুলো নিয়ে কথা না বলে, সেই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার না হয়ে, সেই বিষয়গুলো নিয়ে স্টেপ না নিয়ে, অ্যাকশনে না গিয়ে বলা হচ্ছে ওই পার্টি করেছে, সেই পার্টি করেছে। এটা করে একটা পার্টিকে হয় আপনি প্রমিনেন্ট করছেন, অনেক হাইলাইট করছেন, অথবা আরেকটা পার্টিকে আপনি ডমিনেট করছেন বা তাকে নিচের দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু নারীটা যে নির্যাতনের শিকার হলো, সেই নারীটা আসলে কোথায়, কেমন আছে, তার কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা, তার উপর দিয়ে কি যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু সমাজ আমরা কেউই ভাবছি না। তাহলে আমাদের কি করা উচিত? নারীটা নিপীড়নের হলো কেন, এই দিকটাতে ফোকাস থাকা উচিত, নাকি আমাদের এই দিকটাতে ফোকাস থাকা উচিত যে কোন রাজনৈতিক দল বা গ্রুপ তারা এসে এই কাজটা করেছে? ঠিক আছে, আপনি যেহেতু নিজেই এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি আপনার ব্যক্তিগত এই ঘটনাটা থেকে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা একটু শুনবো, এবং তার আগে আমি একটু জানতে চাই যে আপনার ঘটনাটা অন্যরকম, এটা বাইরে এসেছে, ঠিক কেউ দেখে নয়, এটা ঠিক আপনি বাইরে এনেছেন। আমাকে একটু বলবেন যে এটা বিভিন্ন রকম বয়ান আছে, আমরা এটা নিয়ে আলোচনা শুনি, আসলে কি কারণে আপনাকে এটা বাইরে আনতে হয়েছে? আমরা যতদূর জানি যে আপনি প্রথমে দলের নেতাকে জানিয়েছিলেন এবং আরো দু একজন সাথেও কথা বলেছিলেন, আরেকটু সময় কি দেওয়া যেত না যে দল এটা নিয়ে সেটেল করুক? আচ্ছা, সেটা হচ্ছে আমি স্টেটমেন্টগুলো দল বিচার করুক, এরকম কোনো সুযোগ আপনি দিয়েছিলেন কিনা? আচ্ছা, আমি বিষয়টা আমার ফেসবুকে যে অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছি, অনেকগুলো স্ট্যাটাসে আমি ক্লিয়ার করেছি, আমি যে অভিযোগটা দিয়েছি সেখানেও আমি ওখানে উল্লেখ করেছি যে আমি কেন আমার এই জায়গাটাতে আসতে হয়েছে, এবং আমি আমার পুরো জীবনের গল্প সামারিটাকে আমি ছোট আকারে তুলে ধরেছি। সো আমি প্রথমে আমার যে দলের প্রধান, আমি তাকে বিষয়টি স্ক্রিনশটটি দেখিয়েছি। তিনি
আমাকে যে পন্থা অবলম্বন করতে বলেছিলেন সেটা আমি নিষ্ঠার সাথে করেছি, সময় মতো করেছি। তারপরে তারা এটা আমলে নেয়নি। এরপরে আমার কাছে মনে হয়েছে তারা দুজন পুরুষ সহকারী, তাদের কাছে বলাটা হয়তো আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারি নাই, এটা আমার কোনো অদক্ষতার মধ্যেই পড়তে পারে। আমি নিজে অতটা স্বাচ্ছন্দ্য বোধও করিনি, এটা আমার মধ্যে কাজ করেছে। আমি আমার নারী সহকর্মীর সাথে কথা বলেছি, আমি যাদের কথাই বলছি তারা কিন্তু সামনের সারির, কেউ পেছনের না, সবাই সেন্ট্রালের। সো তাদের সাথে, আমার নারী সহকর্মীর সাথে কথা বলেছি, তিনি আমাকে যা কিছু বলেছেন সেটা আমাকে বেসিক্যালি আশাহত করেছে। আর এই যে ফার্স্ট যে ফোন কল রেকর্ডিংটা 47-এর, সেইটা যে বেরিয়ে আসছে, এইটা সম্পর্কে আমি জানতাম না, এটা রমজান মাসে যখন এই কথা হয়, ও যখন আমাকে বলছিল, ডিবির কথা বলছিল, আমাকে বারবার বলছিল, পুশ করছিল যে 5 মিনিট গুরুত্বপূর্ণ কথা আছে, কথা শুনতে হবে, পুশ করছিল। আর আমি তখন ওয়ারেন্টের আসামি ছিলাম, আমার কাছে মনে হয়েছে কথাগুলো রেকর্ড করে রাখা উচিত। আমি আপনাদেরকে এটা বলতেই চাই, আমি একজন সিঙ্গেল মাদার। আমার 2021-এ আমি সেপারেট হয়েছে, ডিভোর্স হয়েছে আমার। তো আমি অ্যাজ আ সিঙ্গেল মাদার বাংলাদেশে একা থাকি, আমার কোনো ব্যাকআপ নাই, আমার কোনো সিকিউরিটি নাই। আমার কাছে মনে হয়েছে যে কোনো দুষ্টু লোক আমাকে এইভাবে প্রেশার করতেছে, এইভাবে আমাকে ব্ল্যাকমেল করছে, ডিবির কথা বলছে, আমাকে তার সাথে কথা বলতেই হচ্ছে। আমার কাছে মনে হয়েছে ফর মাই সিকিউরিটি। কথা বলেছে, আপনি কি ভয় থেকে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি ভয় থেকে কথা বলেছি, যেহেতু আমি ওয়ারেন্টের আসামি ছিলাম তখন। আমি তার আগে, মানে 28 তারিখে আমি বাংলাদেশে এসেছি, এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে আসছি। এরপরে হচ্ছে তার সাথে আমার মানে হোয়াটসঅ্যাপে কনভারসেশন হয়, মানে চ্যাটিং হয়। তো সেখানে আমাকে কিছু কথা বলেছে, এরপরে বলছে যে হোয়াটসঅ্যাপটা সিগনালে আসো। দেন আমি সিগনালে যাই, সিগনালে যাওয়ার পরে বলতেছে তোমাকে আমি একটা কথা বলবো, এটা তুমি কাউকে বলবে না, প্রমিস। আমি বললাম প্রমিস। আমি ভাবছি আমাদের পলিটিক্যাল কোনো আলাপ, আমি প্রমিস। তারপর আমাকে এই শব্দটা বললেন, এই প্রপোজটা করলেন। করার পরে আমি লিখলাম যে কি, তারপরে বললো যে তুমি কি মন রাগ করেছো, তুমি কি এটা কারোর সাথে শেয়ার করবে, প্লিজ 5 মিনিটের জন্য ফোনটা ধরো। তারপরে আমি কি বলবো, আমি তো ফ্রিজ হয়ে গেছি, এই শব্দটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমি কি বলবো, আমার কোনো কথা নাই। তখন সে বারবার বলছিল যে ডিবির কথা বলবো, ডিবি আমার কাছে জানতে চেয়েছে তোমার বিষয়, আমি ডিবি নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। তখন আমি বলেছি যে ডিবি আমার বিষয় কেন তোমার কাছে জানতে চাইবে, তুমি তো ডিবিকে যেদিন হসপিটাল ঢাকা মেডিকেল আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তো তুমি বলেছিলে যে আমি এনসিপির কেউ না, তাহলে ডিবি তোমাকে কেন জিজ্ঞেস করবে? তখন সে বলে ডিবিকে সে বলেছে আমি তার গার্লফ্রেন্ড। ডিবিকে তো সে বলতে পারে না যে আমি তার গার্লফ্রেন্ড, ডিবি কেন কাউকেই বলতে পারে না। কিন্তু যখন 5 মিনিটের জন্য আপনার সাথে কথা বলতে চাইলো, তখনই আপনি কেন প্রস্তুত হয়ে গেলেন কলটা রেকর্ড করতে? না, তখনই আমি কলটা রেকর্ড করি নাই, আমি তার সাথে পুরো কনভারসেশনটা ছিল 1.5 ঘন্টার। 47 থেকে আমি স্টার্ট করেছি। আমি তখন হচ্ছে তখনও ভাবি নাই যে কথাগুলো আমি রেকর্ড করবো কিনা। ও আমাকে বারবার ঘুরাচ্ছিল, বলছিল তুমি রেগে আছো, তুমি মনটাকে আগে ঠিক করো, তুমি মুড ঠিক করো, তুমি বিব্রত হয়ে। আমি বলছিলাম যে আমার বিব্রত লাগছে, তুমি যে শব্দটা আমাকে বলেছো সেটা আমি ডিজার্ভ করি না। আমি যখন এগুলি বলছিলাম তখন সে বলছিল যে তুমি মুডটা ঠিক করো না, তুমি এভাবে থাকলে তুমি কথা বলতে পারবো না। তখন সে এইভাবে যখন কথা বলছিল, আমাকে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো সংরক্ষণ করে রাখা উচিত, সেই জায়গা থেকে আমার সেফটির জন্য আমি কথাগুলো রেকর্ড করেছি। কিন্তু এরকম একটা শব্দ আপনাকে বলার পর তো আসলে সেকেন্ড জায়গাতেই যাওয়ার কথা না, সেকেন্ড টাইমে তো আর কথা বলার কথা না, তারপর আপনি কথা চালিয়ে গেলেন কেন? আমাকে চালিয়ে যেতে হয়েছে কারণ আপনি দেখেন আমি হচ্ছে গোপনে থাকছি, আমি সম্মুখে আসতে পারছি না কারণ আমার নামে ওয়ারেন্ট। আমাকে লয়ার ঠিক করতে হবে, মাত্র দেশে আসছি, লয়ার ঠিক করতে হবে, কি করতে হবে না করতে হবে আমি এখনো বুঝে উঠতে পারি নাই। এনসিপির মধ্যে একমাত্র তুষারের সাথে আমার কথা হচ্ছিল, আর হচ্ছে আমার মানবাধিকার কর্মী জি ভাইয়া আছেন তার সাথে কথা হচ্ছিল। এনসিপি নেতাদের কাছে আপনি পরে গেছেন এই ঘটনাটা যখন আপনার কাছে মনে হয়েছে অভিযোগ জানানোর মতো, তখন আপনি গেছেন, কিন্তু আগে আপনার এই ভালনারেবিলিটি যেটা আপনি ফিল করছিলেন তখন আপনি কেন গেলেন না? আচ্ছা, তখন কেন গেলাম না, এটা ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে একজন আইনজীবী ম্যানেজ করতে হলো, আমাকে হচ্ছে প্রাথমিক জামিন নিতে হলো, তারপর স্থায়ী জামিন নিতে হলো, এগুলি ভাইয়া ভালো বুঝবেন। তারপরে হচ্ছে আমার দুইটা বাচ্চা এখন পর্যন্ত আমার কাছে হাইকোর্ট, ফ্যামিলি কোর্ট এবং সুপ্রিম কোর্ট 3টা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমি এখন পর্যন্ত আমার বাচ্চাদের সাথে ঘুমাতে পারছি না। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ফাইট করছি।
আমি ঈদের দিন বাচ্চাদেরকে দেখার জন্য, শুধুমাত্র দেখার জন্য, ঈদের দিন আমি আমার বাচ্চার সাথে কুশল বিনিময় করব, এই দাবিতে প্লে কার্ড নিয়ে আমি আমার এক্স হাজব্যান্ডের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যেখানে আমি ফাইট করছি, যেখানে আমার নামে কেস হয়ে আছে, আমি মামলা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, সেখানে এই কথাটা নিয়ে আমি কাকে গিয়ে বলবো? কাকে, মানে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট নাকি আমার বাচ্চাদেরকে নিয়ে ফাইট করাটা আমার কাছে ইম্পর্টেন্ট? ওই মুহূর্তে আমার কাছে আমার বাচ্চা ইম্পর্টেন্ট ছিল, সো আমি এই ফাইটটা করেছি, আমি এই জন্য সময় পাই নাই। তাছাড়াও আমি এটা বলতাম না, যখন একজন পুরুষ একজন নারীকে একটা প্রপোজ করে এবং সেই নারী, তার বাকস্বাধীনতা আছে, সে বলতে পারে, একজন নারীও তার বাকস্বাধীনতা আছে, সে না করে দিতে পারে, বিষয়টা এখানে সীমাবদ্ধ থাকতে পারতো। ওকে, এখন আপনি বলছেন যে আপনি শুরুতেই অভিযোগ জানিয়েছিলেন, তাহলে জানানোর পরও ব্যবস্থা নেয়নি, কিন্তু আপনি দলের সাথেই ছিলেন। নারীর অধিকার প্রশ্নে এনসিপির পলিসি কি, আপনি কি জানেন কিছু, বা আপনার কাছে স্পষ্ট ধারণা আছে কিনা? কারণ আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন, এরপরও আপনি এই দলটাতে সাথে যুক্ত আছেন, মানে আপনি নিজে সন্তুষ্ট কিনা তাদের পলিসির ব্যাপারে? এটা আমাকে প্রশ্ন করা না, এটা পুরো নারীদেরকে আমি প্রশ্ন করতে চাই। এনসিপি নারীদেরকে নিয়ে যে ভূমিকা রাখছে জনসম্মুখে, সেটা নিয়ে বাংলাদেশের নারীরা কি হ্যাপি? আমি তো একজন বিপ্লবী, আমার এক্সপেকটেশন ছিল অনেক হাই। আমি এই দলটাকে ওন করি, আমি এই দলে আসছি হচ্ছে নারীদের জন্য কিছু করতে চাই বলে, একটা এক্সাম্পল তৈরি করতে চেয়েছি। সেই জায়গা থেকে আমি এই দলে আমি যুক্ত হয়েছি, কিন্তু সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমাকে একটি নারী নেত্রী ফোন করে নাই, বা নারী সদস্য এখন পর্যন্ত ফোন করে জানতে চায় নাই, নীলাপা আপনি বেঁচে আছেন, নীলাপা আপনার সাথে এই ঘটনাগুলো ঘটছে, আমি আপনাকে ফিল করছি, এনিথিং, একটা হ্যালো বলা, একটা মিস কল, একটা টেক্সট করা, কিছু না। এখন পর্যন্ত একটি নারী আমাকে ফোন করেননি। আসলে সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে শুনতে চাই যে ঘটনাটি আসলে যে জায়গায় চলে এসেছে, আমরা দেখছি যে একটি দল, সেই দলের উপর একটা কালিমা যেন চলে এসেছে ঘটনাটা সামনে আসার পরে। নীলার আসলে কি করণীয় ছিল, কি করতে পারত? আসলে পুরো ঘটনা শোনার পরে, মানে আমরা আইনের বই পড়ে যেটা আমরা বুঝি, যে ধরেন যে নর্মাল একজন মানুষ যে কোনো কমেন্ট করতেই পারে, কিন্তু আমি মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ ল, আমি একটা কনক্লুসিভ রিমার্ক ততক্ষণ পর্যন্ত না করব যতক্ষণ পর্যন্ত আমি বুঝবো যে একটা ফেয়ার ট্রায়ালের ভেতর দিয়ে ব্যাপারটা গেল। তবে সামাজিক একজন মানুষ হিসেবে আমি যেটা বোঝার চেষ্টা করি, তার পুরা কথাবার্তা শোনার পরে আমি একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে, যে একটা দলের ভেতরে নারী সদস্যরাও যারা আছেন, তারা তো অনেক বেশি প্রোগ্রেসিভই হওয়ার কথা, এবং প্রোগ্রেসিভ ইন এ সেন্স যে তারা পড়াশোনা জানা, তারা সবকিছু, এবং প্রোগ্রেসিভ শব্দটাকে তো আবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে, আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে শিক্ষিত মানুষজন অনেকেই তো আছেন, কিন্তু তাদের পলিসিটা কি হবে এই ব্যাপারটা এখন পর্যন্ত ডিফাইন্ড কেন না? এবং যদি আমি ধরে নেই যে অন্য একটা পক্ষের স্টেটমেন্ট পুরোপুরি যদি একইভাবে যায়, যদি না যায় সেক্ষেত্রে আমার বক্তব্যটা আবার এইরকম থাকবে না, কিন্তু যেভাবে বলা হলো, যদি এইভাবেই হয় যে দলের সর্বোচ্চ ব্যক্তিকে, পুরুষ সদস্যকে বলা হয়েছে, তারপরে কমফোর্টেবল পজিশনটা না পাওয়ার কারণে নারী যারা সহকর্মী আছে তাদের কাছে রিস্ক করার পরে তাদের কাছে ঠিক মতো যে রেসপন্সটা পাওয়ার দরকার ছিল পায় নাই, এটা তার নিজস্ব বক্তব্য থেকেই বুঝতে পারলাম আমি, এটা আমার কোনো মতামত না। তো যখন নিজের দলের নারী সদস্যদের ভেতর থেকেও পাচ্ছে না, তার মানে হলো তাদের পলিসিটা নাই, ইদার তার পলিসির সাথে তার ব্যক্তিগত পলিসি মিলছে না, আর কোথাও না কোথাও কোনো গ্যাঞ্জামটা হচ্ছে। তো এই জায়গা থেকে এনসিপি যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উঠে আসা দল, তারা নিজেদেরকে দাবি করে, নতুন বন্দোবস্ত তাদের ভেতরে আছে, এবং সবসময় আমি কি মনে করি, বাংলাদেশের ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো, তাদের তো বিভিন্ন লেয়ারের বিভিন্ন লেভেলের কর্মীরা থাকে, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে উঠে আসা একটা দল, তাদের ফান্ডামেন্টাল যে সাপোর্ট বেস যেটা ছিল, সেটা অবশ্যই আরবান মিডল ক্লাস এবং শহুরে যারা মানুষজন আছে তারা। কিন্তু এই আরবান মিডল ক্লাস যাদের সাপোর্টটা পুরোপুরি এই নতুন দলের পক্ষে ছিল, তখন যারা দেখবে যে এই নারীদের প্রতি তাদের যে মনোভাব, সেই মনোভাবটা এখন পর্যন্ত ডিফাইন্ড না, তখন কিন্তু একটা বিশাল বড় সংখ্যক নারী সাপোর্টার যারা আছে, লেটস সে স্কুল কলেজে যে নারী সদস্যরা পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, চাকরি বাকরি যারা করছে, তাদের কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে, অথচ এরাই ছিল এই দলটার ফান্ডামেন্টাল একটা বেজ। আমি আরেকজন শিল্পী, খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর একটা স্ট্যাটাসের রেফারেন্স আমি টেনে নিয়ে আসছি।
কন্ট্রোভার্সি শায়ান আপা আওয়ামী লীগ আমলে উনি যেভাবে প্রতিবাদ জারি রাখতো রাস্তায় এবং তার যে কীর্তি, এটা শুধুমাত্র গণ অভ্যুত্থান কালীন সময়ে না, অনেক আগে থেকেই উনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। এই মানুষটা ফ্যাসিবাদের বিরুদ্ধে কয়েক বছর ধরে যেভাবে ফাইট করছেন, উনি একটা স্ট্যাটাস দিয়ে সরাসরি বলেই দিয়েছেন যে এর আসলে নারীদের স্বার্থটা প্রোটেক্ট করবে না, সে ভোটই দিবে না। এই ধরনের অনেক মানুষজন আছে এই পলিসিগুলাতে যখন ঠিকমতো অ্যাকশন দেখছে না, আবার দেখবেন নারীদের ড্রেস কি হবে, তারা একটা বোর্ড বসাইতে চায়, বিভিন্ন বোর্ড বসায় তারা ডিসিশন নিবে, আবার যখন এই ব্যাপারটা তাদের দলের ভেতরে আসছে, এটা কোনো দল না। একটি বিষয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে শেয়ার করতে দেখেছি, আর সেটা হচ্ছে 8 আগস্ট বিশেষ কোনো দিবস পালিত হবে না। সরকার আগে ঘোষণা দিয়েছিল 8 আগস্ট বিশেষ দিবস পালিত হবে, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আপত্তির জেরে সরকার পিছু হটেছে। আমাদের প্রশ্ন হচ্ছে সরকার এমন সিদ্ধান্ত কেন নেয় যেখানে স্টিক করতে পারে না? আমার মনে হয় যে সিদ্ধান্তগুলো নেওয়ার আগে সরকার যদি আরেকটু ভেবে সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো সেটা একটু সবার জন্য ভালো হবে। এর পরের যে খবরটি দেখছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচিত হয়েছে, সেটা হলো প্লেনে ওঠার সময় উপদেষ্টা আসিফের ক্যারিয়নে মিলল গুলিসহ ম্যাগাজিন। আমরা জেনেছি যে এই ম্যাগাজিনের বৈধতা আছে, তিনি এই ম্যাগাজিনটার সাথে ছিল বলে দুঃখ প্রকাশ করেছেন। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হয়, সেই শর্ত অনুযায়ী তাকে গত 3 বছরের ইনকাম দেখাতে হবে, ক্ষেত্র ভেদে 3 লাখ থেকে 1 লাখ। সেই শর্ত তিনি পূরণ করে লাইসেন্স নিয়েছেন কিনা। আর তাছাড়া এই আলোচনাটাও আছে যে তার তো নিরাপত্তা প্রহরী আছে, তার সাথেই কেন অস্ত্র রাখতে হবে। আলোচনায় ফিরে যাচ্ছি, আমরা কথা বলছিলাম নীলা ইসরাফিল, আপনার কাছে একটু আসতে চাই। আপনি যখন এই অভিযোগটা করলেন, এরপরে আপনার কি কখনো মনে হয়েছে যে এনসিপিকে নিয়ে তো অনেক সমালোচনা হলো, আপনার কি মনে হয়েছে যে এনসিপির অনেক ক্ষতি হয়ে গেল আপনার এই অভিযোগটা এভাবে করার কারণে? আমি তো প্রথমে ক্লোজ ডোর মিটিং করতে চেয়েছিলাম। আমি বুঝেছিলাম যে এটা যদি বাইরের মানুষ জানে তাহলে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে, কারণ এনসিপির দিকে তো আসলে অনেকে যেহেতু হাই এক্সপেকটেশন মানুষ রাখে, সেহেতু সবার দৃষ্টি এনসিপির দিকে। সুতরাং আমরা যদি একটুখানি ভুল ভালো হয়, সো এনসিপিকে ধরা হয় ওভাবে, অন্য দলকে ওভাবে না ধরলেও এনসিপিকে কিন্তু ধরা হয়। এই বিষয়টা আমি অবগত ছিলাম, যে কারণেই কিন্তু আমি এই বিষয়টাকে এভাবে সামনে আনতে চাই না, এবং আমি আনিও নাই। 47 কিন্তু আমি সামনে আনি নাই। কিন্তু অনেকে বলে নীলা যে আপনি একটু আপনার ভিতরে এরকম একটা টেন্ডেন্সি হয়তো আছে যে আপনি খুব আলোচনায় থাকতে চান। এর আগেও কতগুলো বিষয় সামনে এসেছে, আপনার শ্বশুর আপনাকে হেনস্থা করতে গেছে, এরকম অভিযোগও সামনে এসেছে। তো বারবারই এরকম ঘটনাগুলো ঘটছে এবং সামনে আসছে, ঠিক এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন আপনি? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে আমি নীলা ইসরাফিল আমি অভিযোগ করেছি, এই জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন, কিন্তু যার এগেনস্টে আমি অভিযোগটা করেছি, যে পারপিটার, তাকে কেন ডাকা হয়নি? তাকে কেন এই প্রশ্নটা করা হয় না যে আচ্ছা আপনার সাথে কেন এই ঘটনাটা ঘটে, আপনার বিরুদ্ধে কেন এই অভিযোগটা দিল? আমি যখন হাসান আরিফকে নিয়ে কথা বলেছি, কেউ হাসান আরিফকে জিজ্ঞেস করে না যে আপনার পুত্রবধূ আপনার ঘরে থেকে আপনার নামে এই এলিগেশনস দেয়, সেটা সাহস পায় কি করে? বলা হয় নাই। মোয়াজ যখন আমার সাথে এই কাজটা করেছে 8টা সিসি ক্যামেরার সামনে, এবং সেইটা চার্জশিট হয়েছে, মামলা হয়েছে, এখন পর্যন্ত সেই মামলাটা হাইকোর্টে স্টে হয়ে আছে শুধুমাত্র পাওয়ারের কারণে। আপনি চান যে সারোয়ার তুষারের ব্যাখ্যাটা আমরা শুনি? হ্যাঁ, আপনি বলতে পারেন। আমি এটা শেষ, আপনি থাকবেন, আপনার সামনেই আমরা শুনতে চাই। অফকোর্স, হ্যাঁ, আমার কোনো প্রবলেম নাই। আমি চাই এরকম একটা আলোচনার জন্য। আমি চাই আমি প্রথমত আমি ভিকটিম না, আমি একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। আই এম নট আ ভিকটিম। আমি এই ভিকটিম শব্দটা শুনতে পছন্দ করছি না। একটা লোক আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে, সেটা সেখানে সীমাবদ্ধ হতে পারতো, সেখানে সীমাবদ্ধ থাকেনি। আমি ওই জায়গাটাতে ফিরে যাই। মোয়াজকে নিয়ে যখন আমি কথা বলেছি, কেউ প্রশ্ন করেছে মোয়াজকে যে আপনার সাথে কেন এই ঘটনা ঘটে, আপনি তো এর আগেও বিয়ে করেছিলেন, ইংল্যান্ডে আপনি বার করতে পারেন না, আপনাকে ওখানে কারাগারে থাকতে হয়েছে, কেন আপনাকে ইংল্যান্ডের কারাগারে থাকতে হয়েছে, কেন আপনাকে ইংল্যান্ড থেকে বের করে দিল, কেন আপনার আগের বউ ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছে আপনার এগেনস্টে, সেটা তো মোয়াজকে জিজ্ঞেস করা নেই। আপনি যে ক্রিস্টাল ম্যাথ খেয়ে পড়ে থাকতেন, আপনাকে যে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, আপনার যে বিএমডি আছে, আপনি ডায়াগনোসিস হয়েছেন বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ পার্সোনালিটি ডিসঅর্ডার, আপনাকে যে রিহাবে 20 মাস থাকতে হয়েছে, এই প্রশ্ন তো ওকে কেউ করে নাই। কারণ তারা ক্ষমতাবান, তাদের প্রচুর টাকা আছে, আপনারা তাদেরকে প্রশ্ন করতে সাহস পান না, আমাকেই প্রশ্ন করতে সাহস পান। নীলা নিয়ে যে পরিমাণ কার্ড
ফটো কার্ড, যে পরিমাণ স্ট্যাটাস, যে পরিমাণ কথা, আমার পুরো জীবনটাকে যেভাবে উন্মোচিত করার চেষ্টা করছেন, সেই একইভাবে ওই পুরুষটার সম্পর্কে বলার চেষ্টা করেছেন? ওই পুরুষটা আগে কি করেছে, তার কয়টা বিয়ে, সে কেমন ড্রেস পরে, সে কেমন ভাবে কথা বলে, সে কেন এরকম একটা নারী, যে সমালোচিত নারী, আমি আমার কথায় যদি বলি, আমি একজন সমালোচিত নারী। আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলেছি 2021 থেকে। আমি কারাগারে থেকেছি, কারাগারে আমার বাচ্চা হয়েছে, এটা জানে না কে? আমি হাসান আরিফের মতো একটা মানুষের মুখোশ উন্মোচন করে দিয়েছি, এই বিষয়টা জানে না কে? এমন একটা প্রতিবাদী নারীকে নিয়ে আপনি এ ধরনের চিন্তা করছেন, আপনি এর আগে ভাবেননি কেন? আমি চিন্তা করছি না, সামাজিক আমি সমাজটাকে বলছি, আমি নাম ধরে বলছি, আমি তুষারকেই বলছি যে তুষার যে আমাকে এরকম একটা প্রস্তাব দিবে, তুষার কি জানতো না যে আমি হাসান আরিফের মুখোশ উন্মোচন করে দিয়েছি? সে জানতো না আমি এতগুলো প্রেস মিডিয়াতে সবকিছু বলে দিয়েছি যে লজ্জা শরমের শেকড় বেঁধে মানুষ নারীদেরকে রাখা হয়, সেই শেকল আমি ভেঙে দিয়েছি, আমি কথা বলেছি, আমি সমস্ত কিছু আমি রেকর্ড করেছি, আমি ভিডিও করেছি, আমি স্ক্রিনশট রেখেছি, আমি কেস করেছি, সেটা চার্জশিট হয়েছে, এমনি এমনি চার্জশিট হয় নাই। আমি যদি ধর্ষণের শিকার না হতাম তাহলে মামলাই হতো না। আপনারা জানেন যে ভাইয়া বলতে পারবে একটা ধর্ষণের মামলা কখন এফআইআর হয়, যখন মেডিকেল রিপোর্টটা আসে, তারপরে সেটা মামলা রুজু হয়। তাহলে আমার যে মামলাটা রুজু হলো এবং সেটা যে চার্জশিট হলো, কেন হলো? তার মানে আইন শৃঙ্খলা মিথ্যা বলেছে, মেডিকেল রিপোর্ট মিথ্যা ছিল। এখন কি অবস্থা এই ইস্যুতেই আমরা যদি থাকি, এখন কি অবস্থা? আমরা তো জানি যে তুষারকে শোকজ করা হয়েছে দল থেকে, তো এখন আপনার কাছে আপডেট? আমার কাছে কোনো আপডেট নাই। ওকে হান্নানের মতো কাহিনী হয়েছে, গল্পটা এরকম। আমি না ওই যে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না, এটা আমার মধ্যে নাই। আই এম সো সরি। আমি সবাইকেই বলবো, আমি ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না, আমি টু দি পয়েন্ট স্পষ্ট কথা বলি ছেলেবেলা থেকে, এটা আমার অভ্যেস। তো হান্নানকে একটা শোকজ দেওয়া হয়েছিল, 7 দিনের আগেই তো সে ঘোরাঘুরি সবকিছু তার কার্যক্রম করছিল। 7 দিন পরে আবার একটা লিখিত দিল যে সে সরি বলেছে, সে ক্ষমা চেয়েছে, সে তার মতো করে কাজ করছে। একইভাবে তুষারের ক্ষেত্রে সে একই ঘটনাটা ঘটছে, অভ্যন্তরীণ সবকিছুতে সে আছে, কিন্তু প্রকাশ্যে কিছু হচ্ছে না। এমন কি একটা বিষয় যে আপনাদের এত ইনভেস্টিগেশন করতে হচ্ছে এবং আপনারা একা একা ইনভেস্টিগেশন করছেন? যে অভিযোগ দিয়েছে তার সাথে কোনো আপনাদের আলাপচারিতা নাই, তাকে আপনারা ডাকছেন না। আমি নিজে থেকে ফোন করে বলছি, ভাইয়া আপনাদের সাথে আমি বসতে চাই, আমি কথা বলতে চাই, অভিযোগ টিমে কারা কারা আছেন তাদের নাম জানতে চাই, আমাকে জানানো হচ্ছে না। সাইদ আব্দুল্লাহ, আসলে আমরা তো জানি যে সেই 1960-70s এর সময় যে নারীরা যে আন্দোলন করেছিল, তখন একটি ফ্রেজ খুব পপুলার হয়েছিল যে পার্সোনাল ইজ পলিটিক্যাল। পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটা পলিটিক্যাল। আজকে যে সিচুয়েশনটা আছে, যে নারীদের যে অধিকার বা নারীরা যে লাঞ্ছনার শিকার হচ্ছে, সেটা তো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, মাইন্ডসেটের মধ্যে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে রয়ে গেছে। তো আজ যে আমরা দেশ বদলের কথা বলছি, এই মাইন্ডসেট, এই চিন্তা যদি পরিবর্তন না হয় এবং যারা রাজনীতিতে নেতৃত্ব দেবেন তারা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে না পারে, তাহলে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব? হোয়াট ইজ ইয়োর? আমি সবসময় একটা জিনিস মনে করি, দেখবেন একটা উদাহরণ দিয়ে, কয়েকদিন আগে একটা পলিটিক্যাল একটা প্রোগ্রাম ছিল, সেই জায়গাতে বিভিন্নভাবে আলাপ আলোচনা চলছে। দেখবেন আলাপ আলোচনাটা শুরু হয় এইভাবে যে তাইলে আমরা নারী ও শিশুদের নিয়ে এই কাজটা করতে পারি। আপনি উইদিন ব্র্যাকেট যখন নারী ও শিশু নিয়ে আসছেন, তারপর আরো কয়েকজনের পাশাপাশি আমিও প্রশ্ন তুলেছিলাম, এটা তাহলে পুরুষ ও শিশু কেন হয় না? নারী তো টোটাল পুরুষের মতোই স্বকীয় আর একটা উইং, সে জায়গায় শিশু, সবাই শিশু, সেটা পুরুষ শিশু হোক নারী শিশু হোক। কিন্তু দেখবেন আমাদের ফ্রেমিংটাই থাকে যেহেতু এরা দুর্বল, অতএব দেখেন মন্ত্রণালয়ে কি হয়, নারী ও শিশু মন্ত্রণালয়। শিশুদের জন্য টোটালি আলাদা একটা উইং থাকা দরকার, নারীদের জন্য আলাদা উইং থাকা দরকার। কিন্তু এই প্রশ্নটা দেখেছেন কেউ কোথাও করে? তার কারণ আমাদের মাইন্ডসেটের ভেতরেই চলে আসছে যে ঠিক আছে, দুর্বলদের জন্য আলাদা প্রোটেকশন দরকার, ঠিক আছে এরা এইরকম থাক। এই কাজগুলা করতে করতে আমাদের মাইন্ডসেটের ভেতরে যেটা আছে যে একজন নারী রাজনীতিতে আসে, রাজনীতিতে আসা মানেই নারীটা খারাপ। এবং দেখবেন কি নিকৃষ্ট ভাষায় তাদেরকে আক্রমণ করা হয়। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে অভিপ্রায় ছিল গণ অভ্যুত্থানের, যে তারপরে বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যাদের পর সারা বাংলাদেশের এত আশা ছিল, তারাই এই আশার একেবারে জল ঢেলে দিয়েছে এই আশাতে। তার কারণ হলো দেখবেন বিভিন্ন জায়গায় নারীদের ক্ষেত্রে তাদের যে ফার্ম অবস্থানটা নেওয়া দরকার, সেটা তারা নিতে পারছে না।
উপরন্তু বিভিন্ন ক্যাপাসিটিতে যখন গালাগালি বা বিভিন্ন কিছু করা হচ্ছে, নতুন দলের অনেকে গিয়ে সে জায়গাতে পার্টিসিপেট করছে। সেখানে নারীদের আরেকটি বিষয় চলে আসে এখানে, যে নারীদের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের যে প্রক্রিয়া, সেখানেও কিন্তু একটা প্রস্তাবনা আছে যে নারীরা ডিরেক্ট ইলেকশন করে পার্লামেন্টে যাবে। আমরা এর আগে দেখেছি সংরক্ষিত নারী আসনে যারা যায়, এই জায়গাতে কিন্তু বিএনপি আমরা জানি যে অন্যান্য দলগুলো রাজি হয়েছে, কিন্তু জামাত আমার ধারণা তারা স্পষ্ট না, কারণ প্রথমে শুনেছিলাম তাদের পজিশন ছিল তারা চায় না। একটা কথাই বলে দিচ্ছে যে মাঠের মধ্যে নারীরা ক্যাপাবল না, কারণ হচ্ছে মাঠে মানুষজন দাঁড়িয়ে আছে, গ্রামের মানুষজন দাঁড়িয়ে আছে দা কাঁচা নিয়ে যে নারীদেরকে মেরে ফেলবে, সুতরাং নারীরা পারবে না নির্বাচন করতে। নারীরা নির্বাচন করছে সেই জায়গা থেকে যে 100টি ডিরেক্ট ইলেকশনের মধ্য দিয়ে পার্লামেন্টে যাওয়ার যে প্রস্তাবনা, সেই জায়গায় বিএনপি এগ্রি কেন করছে না, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি সবসময় একটা কথা বলি, দেখেন প্রত্যেকটা জায়গায় প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা যখন দেয়া হচ্ছে কোনো কিছুতে, সময়ের সাথে সাথে সেটা কমিয়ে আনতে হয়। লেটস সে একটা কোটা ব্যবস্থা, দিন শেষে এটাও একটা কোটা। এই যে কখনো 15 জন থাকবে, 40 জন থাকবে, 45 জন থাকবে, 50 জন থাকবে, 100 জন থাকবে, যদিও এটা রিজার্ভ, স্টিল দিস ইজ কোটা। এখন আমরা লয়ের ভাষায় এটাকে বলি পজিটিভ ডিসক্রিমিনেশন। পজিটিভ ডিসক্রিমিনেশনটা কেন করা দরকার? কারণ তাহলে তো মেয়েরা তো ওই সুবিধাটাই পাবে না। দেখেন, স্বাধীনতার পরে নারীদেরকে যখন প্রথম সংরক্ষিত আসন দেওয়া হলো, সেটা ছিল 15টা আসন, তারপরে এটা বাড়ানো হলো, তারপর 30টা থেকে 45টা, এবং সর্বশেষ শেখ হাসিনার আমলে এসে এটা 50টা করা হলো, টাইম ফ্রেমটাও বাড়ানো হলো। আমার কথাটা হলো 1974 সালে নারীদের যে অবস্থা ছিল, 1972 সালে যে অবস্থা ছিল, 73-74-এ, 2024 বা 25-এ আসার পর সেম অবস্থা কি আছে? নাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে যদি সংরক্ষিত দরকার নেই, সেজন্যই আমার প্রশ্নটি, আমি সেই জায়গাতে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে দেখবেন নারীরা ভর্তির সময় অনেক জায়গায় বেশি হয়, এমনকি বাংলাদেশের দেখবেন যে নারী পুরুষের যে গড়, সেই জায়গায় নারীরা কিন্তু পুরুষের চেয়ে বেশি। কিন্তু ধীরে ধীরে আমাদের এই কোটা ব্যবস্থাটাকে দূর করে নিয়ে আসা উচিত। আদারওয়াইজ আপনি সংরক্ষিত সিট যতই বাড়ান, আদতে ক্ষমতায়ন হয় না। এটা নিয়ে আমি জানি অনেক মানুষ অনেক কথাবার্তা বলতে পারে। আমি যেটা মনে করি, নারীদেরকে যদি রাজনৈতিক অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে হয়, সেটার একমাত্র উপায় হইল পলিটিক্যাল কালচারের সাথে গ্রাসরুট থেকে তাদেরকে এস্টাবলিশ করা। সেটা করার জন্য দেখেন অনেক আইডিয়া থাকতে পারে। লেটস সে 20% নারীদেরকে অফিসিয়ালি মনোনয়ন দিতে হবে, অথবা তাদের যে কাউন্সিলগুলো হয়, তাদের যে সদস্য, একটা কিন্তু ফরমেশন আছে যে দলের বিভিন্ন পদে আছে, তারা আসবে। কিন্তু আপনি কোটার মাধ্যমে এইভাবে নিয়ে আসবেন, কোটার মাধ্যমে শুধু সিট বাড়তে থাকবে, কোটার মাধ্যমে হলো আলটিমেটলি ক্ষমতায়নের কাজটা হবে না, সম্মান করা হয়, তাহলে সমানটা হয় না। যদি সরাসরি নির্বাচন করা যায়, তাহলে নারীর সম্মানটাকে আসলেই মর্যাদা দেয়া হয়। এক্স্যাক্টলি, সেই জায়গা থেকেই আলোচনা। আমরা আরেকটি প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে ইসলামী দলগুলো একসাথে একটা সমাবেশ করেছে এবং সেখান থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। এর আগে আমরা জানতাম যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে একটা দাবির বিষয়ে আলোচনা চলছিল, কিন্তু এই সমাবেশের পর দেখলাম যে 2 কক্ষেই পিআর এর মধ্য দিয়ে নির্বাচনের দাবি এখানে এসছে। তো আমরা তো জানি যে পিআর প্রসেসের মধ্যে কতগুলো সমালোচনাও আছে, এবং খুব সম্ভবত ফ্রান্সে চরম ডানপন্থী আপনার জনপ্রতিনিধি চলে গিয়েছিল পার্লামেন্টে, এবং শেষ পর্যন্ত কিন্তু এটা টিকে নাই। পিআর থেকে তারা আবার সংখ্যাগরিষ্ঠ সেই পদ্ধতিতে এফপিটিপিতে তারা ব্যাক করেন। দ্যাট হ্যাজ হ্যাপেন্ড প্রবাবলি ইন 1988। তো এছাড়াও অন্যান্য দেশেরও আরও উদাহরণ আছে। ইউরোপের দেশগুলোতেও আমরা জানি যে এরকম অনেকে তারা ফিরে আসছে, যাচ্ছে এবং ফিরে আসছে, কারণ জোট যখন আপনার উইথড্র করে তাদের সাপোর্ট, তখন তারা রেফারেন্সটা রেখে, এটা আমাদের সোশ্যাল বাস্তবতা। কিন্তু ইউরোপকে ফলো করে এটা করার একটা আকাঙ্ক্ষা আমি দেখছি, কিন্তু ইউরোপেও তো আসলে সবগুলো দেশে এটা সাকসেসফুলি মেনটেন করতে পারেনি, ধরে রাখতে পারেনি, অনেকগুলো সংকট সেখানে দেখা গেছে। এখন এরকম অবস্থায় আবার আমরা দেখছি যে ইলেকশন নিয়েই একটা শঙ্কা অনেকে প্রকাশ করছেন যে এই দাবিটা সামনে এসছে যাতে করে ইলেকশনটা না হয় বা পিছিয়ে যায়। আপনার ব্যাখ্যা কি আসলে পিআরের ক্ষেত্রে পিআর এই দাবিটা কি আসলে আমাদের অনেক সংশয় তৈরি করে দিচ্ছে কিনা সামনের দিনে? অবশ্যই, এবং আমি কোনো ঢাকঢাক গুড়গুড় না করে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। আমাদের বিদ্যমান পার্লামেন্টারিয়ান যে সিস্টেমটা আছে, অর্থাৎ লোয়ার হাউসের কথা যদি আমরা বলি, এই জায়গায় পিআর সিস্টেম থাকা উচিত না। ডানেভাবে কোনো ব্যাখ্যাই থাকতে পারে না। আপার হাউস হলে সেটা বিভিন্ন ক্যাপাসিটিতে আলাপ আলোচনা করার সুযোগ আছে, কিন্তু আমাদের হাউস যখন একটা সোফার অথবা যদি লোয়ার হাউস থাকে, এটা কেন হওয়া উচিত না এটা বোঝার জন্য আমাদের একটু রিয়েলিটির দিকে ব্যাক করাটা উচিত। এই সংস্কার কমিশন তারা যে এত অ্যাডভেঞ্চারাস পদক্ষেপ নিতে চায়, তারাও কিন্তু লোয়ার হাউসের জন্য পিআরটাকে সাজেস্ট করে নাই। তার মিনিংটা হইল, যারা এত বেশি সংস্কার মনা, তারাও মনে করছে লোয়ার হাউসে পিআরটা উচিত না,
কিন্তু এখন শুধুমাত্র ইলেকশনটাকে বিভিন্নভাবে ফ্রেমিং করার জন্য কেউ যদি মনে করে লোয়ার হাউসে পিআর চাইলে বোধহয় একটা গ্যাঞ্জাম লাগতে পারে, অতএব এই গ্যাঞ্জামটা চলুক। কেন না আমি দেখছি জুলাই সনদ টাইমলি হবে না, এটা আলিরিয়াজ অলরেডি বলেছেন। যেমন আমি যদি এই ব্যাপারে একটু বলি যে মুহূর্তে লন্ডন বৈঠকটা হয়ে গেল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং ইন্টারিম গভর্নমেন্টের মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, তারপরে দেশে একটা আশার সঞ্চার হলো যে একটা ফেয়ার ইলেকশন হয়তো বা আয়োজিত হতে যাচ্ছে রোজার আগেই। ঠিক তারপরেই দেখলাম যে কয়েকটা রাজনৈতিক দল বিভিন্ন টাইমে ক্ষণে ক্ষণে নানা ধরনের কথা বলা শুরু করেছে, হোয়ারঅ্যাজ তাদেরও কিন্তু একটা দাবি একটা সময় ছিল রোজার আগে ইলেকশন হলেও তাদের কোনো ক্ষতি নাই। আবার বিভিন্ন দল দেখবেন আগে বলছে পিআর দরকার নাই, হুট করে কালকে গিয়ে বলছে পিআর দরকার। এই কাজটা যে রিয়েলিস্টিক না এইটা বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার কোনো দরকার নাই। তার কারণ হলো তৃতীয় বিশ্বের একটা দেশে বারবার করে যদি একটা সরকারের পতন ঘটে তাহলে যে দেশের ইকোনমিক যে স্ট্যাটাস সেটা যে স্টেবল থাকবে না এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এবং আরেকটা ব্যাপার যেটা দেখবেন আমাদের তৃতীয় বিশ্বের দেশের সাথে মিল রেখেই চিন্তাটা করতে হবে, এটা রিয়েলিস্টিক চিন্তা। আসবো আবার আপনার কাছে। জাস্ট আমি 30টা সেকেন্ড এই জায়গায় একটু দরকার জেসিনা আপা, দেখেন পিআর হইলে কি হবে, একটা এই যে মানুষ মনে করছে যে রাজনীতিতে মানুষের জনপ্রতিনিধি হবে, তো একটা দল যে মুহূর্তে পিআর ক্যাম্পেইনে যাবে ভোটটা হয়ে যাওয়ার পরে তারপর তারা হিসাব করবে যে তাদের প্রতিনিধি হিসেবে কারা যাবে। তাহলে লেটস সে আমি পাবনার মানুষ, আমার পাবনা থেকে জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে কে যাবে ওই মানুষের সাথে জনপ্রতিনিধির কোনো সম্পর্কটাই থাকলো না। এই সিস্টেমটা অন্তত পক্ষে বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে না। এই রিয়েলিটিটা আমাদের বোঝাটা জরুরি। কিন্তু এই টাইপ কাজ করার উদ্দেশ্য কি, এই টাইপ দাবি দাবা নিয়ে আসা হয়েছে, অনেকের অনেক ব্যাখ্যা থাকতে পারে। যেহেতু একটা ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে, অতএব বাধাগ্রস্ত কিভাবে করা যায় সেই প্ল্যানের দিকে আগানোর জন্য নানা টাইপ সূত্র নিয়ে অনেকে মাঠে নামার চেষ্টা করছে। নীলা ইসরাফিল, দলগুলোর যে সমাবেশ হয়েছে ধর্মভিত্তিক দলগুলোর, সেই সমাবেশে আমরা দেখলাম এনসিপিও গেছে। যদি এনসিপি কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে কোনো জোট করবে এই দলগুলোর সাথে? আমি জানি না, আমার কাছে কোনো তথ্য নাই। আপনি জানেন না? আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে পিআর প্রসেস নিয়ে যে আলোচনাটা করলাম, আপনি এই দাবিটাকে আপনি সমর্থন জানাচ্ছেন কিনা? আমি সমর্থন জানাচ্ছি। পিআর প্রসেসে হওয়া উচিত আপনি মনে করছেন? তাই তো। আচ্ছা, মানে আমি এটা ভালো জানি না। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনি জানেন যে 3 আগস্টে আমরা জুলাই ঘোষণাপত্র পেতে যাচ্ছি এনসিপি থেকে। তো এনসিপি থেকে হ্যাঁ, আমি একটু সাইদ আব্দুল্লাহর কাছে আসি। সাইদ, আপনি এটা কিভাবে দেখছেন? যে আপনি তো জানেন যে জুলাই ঘোষণাপত্রের দাবি এনসিপি থেকে ছিল, 31শে ডিসেম্বর সেই দাবি ছিল, সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সরকার তো আসলে কাজটি করেনি এবং এখানে নাহিদ ইসলাম বলছে সরকার ব্যর্থ হয়েছে, আসলেও ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে এখন যে ঘোষণাপত্রটা হবে আপনি কিভাবে দেখছেন? কিন্তু এটা তো একটা দলীয় ঘোষণাপত্র হয়ে যাবে, আর জুলাইয়ের ঘোষণাপত্র থাকবে কিনা সেভাবে সার্বজনীন হবে কিনা? আমি খুবই টেনসড একটা কারণে, যেমন আমাদের বাজে স্মৃতি আছে কিছু। 1971 সালের মুক্তিযুদ্ধ, এটা ছিল একটা সার্বজনীন যুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এটা একটা দল পুরোপুরি গ্র্যাব করে নেওয়ার চেষ্টাটা করলো। এর ফলে যেটা হলো, যে কোনো ডিসিশন, যে কোনো কিছু একমাত্র মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে গেল আওয়ামী লীগ, এবং তারা বোঝানোরই চেষ্টা করলো আওয়ামী লীগের বাইরে যারা তারা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, হোয়ারঅ্যাজ অন্যান্য দলের বহু মানুষ ছিল ডিরেক্ট রণাঙ্গনের যোদ্ধা, কিন্তু তাদের ক্রেডিটটা দেওয়া হলো না। মুক্তিযুদ্ধের এই যে চেতনা শব্দটা পজিটিভ শব্দ না হয়ে এমনই জগা খিচুড়ি হয়ে গেল, একটা নেগেটিভ শব্দ হয়ে গেল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখবেন এইটা ছিল জনতার একটা গণ অভ্যুত্থান, সবার স্টেক ছিল, ছাত্রদের, রাজনৈতিক ব্যক্তিদেরকে, অরাজনৈতিক ব্যক্তিদেরকে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরও, তারাও এসে নেমে গিয়েছে। কিন্তু আর একটা ভুল হয়ে যেতে পারে যদি একটা দল শুধুমাত্র এই গণ অভ্যুত্থানের ঠিকাদার হয়ে যেতে চায়। যখনই জুলাই ঘোষণাপত্র আসার কথা, অবশ্যই সরকার বলছে যে এত তারিখের ভেতরে ঘোষণাপত্র দিব, কিন্তু সরকার তার নিজের ক্যাপাসিটি সম্পর্কে ওয়াকিবহাল না যে তারা কি করতে পারবে। দিন শেষে যখন এই ডেটের মাধ্যমে দিবে না, তখন এনসিপি যদি নিজেই মনে করে তারা নিজেরাই একটা ঘোষণাপত্র দিয়ে দিবে জুলাইয়ের পর, তার মানে আবার কিন্তু ওই সংখ্যাটা কাজ করে। তাহলে কি গণ অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার তারাই হয়ে যাচ্ছে কিনা? আমি যেটা মনে করি এনসিপি দল হিসেবে অবশ্যই বেড়ে ওঠাটা উচিত বাংলাদেশের স্বার্থেই। অনেকের অনেক ধরনের অভিমত থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ থাকার জন্য নতুন দল উঠে আসবে, এটাই তো স্বাভাবিক, এবং আমি তাদেরকে সবসময় ওয়েলকাম করি। কিন্তু এই ব্যাপারটা যদি এক কেন্দ্রিক হয়ে যায়, তাহলে আবার ওই যে একটা পুরনো স্ট্রাকচার যে গণ অভ্যুত্থানের একমাত্র শক্তি এনসিপি হয়ে যাচ্ছে কিনা,
এইটাকে কেন্দ্র করে চেতনার ব্যাপারটা আবার নেগেটিভলি ফ্রেমিং হবে। আমি একটা উদাহরণ বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি ইলেকশন কমিশন থেকে সেদিন বের হওয়ার পরে কয়েকজনকে নিয়ে অন রেকর্ড আমি বলছি, তার সামনে তার দলের লোকজন আছে, সে বলছে তারা যেহেতু কয়েকটা প্রতীক চেয়েছে, যদিও প্রিম্যাচিউর তারা সেলিব্রেট করছে, তারা সাপ্লাই পেয়ে গেছে, তারা বলছে এনসিপির মার্কা কি শাপলা, অবশ্যই, এবং একই সাথে বলছে গণ অভ্যুত্থানের মার্কা কি শাপলা। দেখেন, ওটা তো তাদের দলীয় প্রতীক, তারা দল গঠন করেছে। গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তারা কি সবাই এনসিপিতে যুক্ত হচ্ছে? উত্তর হলো না। তাহলে গণ অভ্যুত্থানের প্রতীক কিভাবে শাপলা হয় যদি তারা ওইটাও পেয়ে থাকে? তার মানে গণ অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার যদি এনসিপি হয়, আবার সেই ৭১কে যেভাবে একটা দল নিজেদের ভেতরে নিয়ে গিয়েছিল, এটা হওয়ার কারণে যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ে সেটা কিন্তু পড়বে। আমার কাছে যেটা মনে হয়, ঐক্যমত্য হওয়ার অনেকগুলো জায়গা আছে এবং এটা পলিটিক্সটা হলো একটা আর্ট অফ নেগোসিয়েশন। আপনি নেগোসিয়েট করবেন, করতে করতে এই জায়গায় কিন্তু কম্প্রোমাইজও করবে অনেকে, অনেক কিছুতে কম্প্রোমাইজ হচ্ছে। সেই কম্প্রোমাইজগুলো করার পরে যে কয়েকটা বিষয়ে ঐক্যমত্য হবে, সেইগুলোর পর ভিত্তি করে সব দল মিলে একটা কোনো না কোনো ক্যাপাসিটিতে কিন্তু একটা সনদ বা কোনো কিছু হইতেই পারে। কিন্তু জুলাই সনদ তো হচ্ছে, আমি জুলাই ঘোষণাপত্র হচ্ছে না। এবং আচ্ছা, নীলার আমি একটা প্রশ্ন সায়েদ ভাইকে করতে চাই, সেটা হচ্ছে জুলাই যে ঘোষণাপত্র, এটা তো হচ্ছে রাষ্ট্রের কাজ, রাষ্ট্রীয়ভাবে আসতে হবে, এটা কি কোনো দল দিতে পারে কিনা? রাষ্ট্রীয়ভাবে না আসলে এটাকে যেভাবে এক্সপেক্ট করছে মানুষ, সেই ব্যাপারটা হবে না। তখন একটা দলের পার্টিকুলার কিছু এজেন্ডা থাকবে। এটা যদি দলীয় যে কোনো দল, এনসিপি হোক, আওয়ামী লীগ, বিএনপি হোক, যে কোনো দলই যদি দেয় তাহলে সেটা তাদের হয়ে যাচ্ছে। কিন্তু এই গণঅভ্যুত্থানে তো শুধুমাত্র এনসিপি বা বিএনপি অবদান রাখে না, এখানে আর্টিস্টরা ছিল, এখানে কৃষকরা ছিল, রিকশাওয়ালারা ছিল, নানান পেশাজীবী মানুষরা ছিল। এটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সরকারি প্যাটার্নে রাষ্ট্রীয়ভাবে যদি এটা না আসে, তাহলে এটা স্রেফ একটা দলের ফ্রেমিং এ থাকবে। আসলে না কেন সেই প্রশ্নটাও সামনে আসতে হবে। আসলে না কেন? সরকার তো চেষ্টা করেছিল এবং সরকার বিএনপির সাথে কথাও বলেছিল ঘোষণাপত্র। আমার মনে হয় যে এখনো সেই আলোচনাটা চলমান আছে, সেটার অধিকার এখনো চলমান আছে, এখনো চলমান আছে। কারণ ঐক্যমত কি ব্যাপারে হতে পারে, ব্যাপারটাকে আমি সবসময় বলি, দেখেন এই ঐক্যমত কমিশনে এমন অনেক অ্যাডভেঞ্চারাস প্ল্যান ছিল যেটা এক্সিকিউট করার মতো না। আবার এমন কিছু কিছু প্ল্যান আছে যে জায়গাগুলোতে যদি খুবই ফোকাসড থাকা যায়, আমার কাছে মনে হয় কি, ওই যে আমি বললাম না যে কম্প্রোমাইজ করার যে জায়গাটা, এটা আর্ট অফ নেগোসিয়েশন থেকে আসে। এটা যদি ঠিক লাইনে চলতে থাকে তাহলে অনেক ব্যাপারে নেগোসিয়েশন হয়ে যেতে পারে। আমি আশাবাদী মানুষ এবং আমি এখনো বিশ্বাস করি, এখনো যদি প্রত্যেকের সদিচ্ছাটা থাকে, এখনো অনেকগুলা ব্যাপারে ঐক্যমত হওয়া সম্ভব। কিন্তু কেউ যদি মনে করে এই পয়েন্টে সবার একমত হতেই হবে, যখনই এটা হইলো হতেই হবে, তখন তো এটা ঐক্যমতের দরকার নাই। কারণ প্রত্যেকে বসলে দেখেন আপনার একটা মতামত থাকবে, আপনার একটা মতামত থাকবে, আমার একটা মতামত থাকবে, আমরা কি সবাই সব পয়েন্টে একমত হব? উত্তর হলো না। কিন্তু যে কয়েকটা পয়েন্টে একমত হতে পারে, আমাদের রিয়েলিস্টিক হওয়ারও সুযোগ আছে। কিন্তু আমরা একদমই রিয়েলিস্টিক হলাম না। শুধুমাত্র দেখেন, অনেক একটা পার্টিকুলার পয়েন্ট আবার বলতেই হবে, আমি জানি এটা শোনার পরে এখন অনেকেই বিভিন্নভাবে দেখতে পারে। সরকারে আমরা ধরেই নিচ্ছে যে একটা দল আসবে, অতএব বন্ধুরা যেহেতু আসতে পারছে না, এই সরকারটা যত দুর্বল হয় তারা হাত পা বেঁধে দেওয়ার চেষ্টাটা করতেই হবে। কিন্তু আমাদের একটা পয়েন্ট ভুলে যাওয়াটা উচিত না, আমাদের বর্ডারের যে দেশগুলো আছে, দুইটা দেশ, দুইটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও আদতে বিভিন্ন ক্ষেত্রে তারা হোস্টাইল মানে আচরণটা করে। তো আমাদের দেশের সরকার যদি দুর্বল থাকে, ক্ষণে ক্ষণে সরকার পতনের ট্র্যাপ তৈরি হবে। আর বিরোধী দলকে টার্গেট করে এমন কাজ হতে পারে না যে দেশের বাইরে থেকে পরিকল্পনা করা হবে যে ঠিক আছে তোমাদের এই ইনসেনটিভ দেওয়া হবে, এইভাবে সরকারের পতনটা হোক। আমাদের দেশের তৃতীয় বিশ্বের একটা দেশের রাজনীতি চলে অর্থনীতি দিয়ে। আমাদের যদি ইকোনমিক স্ট্যাবিলিটি না আসে, মাসে মাসে চাঁদে চাঁদে যদি সরকার পতনের মতো ঘটনা ঘটতে থাকে, তাহলে তো আমাদের দেশই চলবে না। একটু আমি নীলার কাছ থেকে শুনতে চাই, নীলা একটা খারাপ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছে এবং এখনো যাচ্ছে। ভবিষ্যতে কি করতে চাইছেন নীলা? আপনার রাজনৈতিক অভিলাষ কি আসলে? করতে চান পলিটিক্সেই থাকতে চান কিনা? এবং যেহেতু আছেন আপনি, আপনি কি এনসিপিতেই থাকবেন? এটা ডিপেন্ড করে এনসিপির মোরালিটির উপরে। আমি এখনো ওয়েট করছি, আমি দেখতে চাই ওরা আসলে কি করে। ওইটা ডিপেন্ড করবে, একেবারে এনসিপির মোরালিটির উপরে ডিপেন্ড করবে আমি ওদের সাথে থেকে রাজনীতি করব, নাকি আমি ইন্ডিভিজুয়ালি রাজনীতি করব, নাকি অন্য কোনো দলের সাথে রাজনীতি করব। সেটা কি শুধুমাত্র আপনার এই বিষয়ে সিদ্ধান্তকে কেন্দ্র করেই আপনি ভাববেন, নাকি আরো অনেকগুলো বিষয়, যেমন নারীদের বিষয়ে দলের নীতি কি, সেটাও আপনি দেখবেন কিনা? অবশ্যই অবশ্যই, আমি সেটাই বলছি যে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা, এটা আমি না বললেই পারতাম। এটা তেমন একটা বিগ ইস্যু না। আমি এই ঘটনাটা আসলে কেন বললাম, আমি চেয়েছিলাম যে এই সংগঠনটার মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি হোক। আমি চেয়েছিলাম এই সংগঠনে আরও যারা নারী নেত্রী আছে তারাও যাতে সেফ থাকুক। সেই কারণেই কিন্তু এই ঘটনাটা আসলে তাদের কাছে বলা।
এছাড়া আমার অনেক বড় কোনো এক্সপেকটেশন বা অনেক কিছু চেয়েছিলাম, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু নয়। এরপরে এই ঘটনা যখন প্রকাশিত হলো, এরপরে তাদের যে দায়িত্ববোধের যে জায়গাটা, সেটা আসলে আমাকে কুণ্ঠিত করেছে। সেটা আমাকে নানানভাবে প্রশ্ন করেছে যে আমি যাদের সাথে আছি তারা আসলে কেমন কি। তো তাদের নারীদের ব্যাপারে যে একটা উদাসীনতা, সেটা আমাকে বিভ্রান্তিতে ফেলেছে এবং সেটা আমাকে নানানভাবে খোঁচাচ্ছে। সো সেই জায়গাটা ক্লিয়ার হতে হবে, শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা নারীর ক্ষেত্রে তাদের ভূমিকাটা স্ট্রংলি দেশের জন্য তারা যেহেতু কাজ করতে চায়। আরে ভাই, আমাদের এনসিপিতে কয়টা নারী? 50 জন নারী। বাংলাদেশে 52% নারী। তুমি এই 52% নারীকে কিভাবে সম্মান করবে? তুমি যদি একটি নারীকে সম্মান করতে না পারো, একটি দলের ছোট্ট একটা সংগঠন, তার মধ্যে কয়েকজন নারীর সম্মান রক্ষা তুমি যদি করতে না পারো, তাহলে পুরো বাংলাদেশের এই 18 কোটি মানুষের এবং এই 52% নারীদের সম্মান তুমি কিভাবে রক্ষা করবে, সেটার প্রমাণ তোমাকে দিতে হবে। আফটার দ্যাট এটা নিয়ে কথা হবে। এই হচ্ছে আমার কথা। সাইদ আব্দুল্লাহ, শেষ করে দেব আজকের আলোচনা। আমার যেটা মনে হয় যে আলোচনাটি আসলে ইতিমধ্যে আছে, যে একজন নারীকে কেন্দ্র করে একটি দল মাত্র দাঁড়াচ্ছিল এবং অনেকেই বলে যে সেই দলটিকে এটা আঘাত করা হয়েছে। আপনি কি এই বিষয়টি লক্ষ্য করেছেন কিনা? একদম খুব 30 সেকেন্ড। আমার কাছে যেটা মনে হয় যে কোনো একটা ঘটনা ঘটলেও এটার সুষ্ঠু একটা তদন্ত করাটা জরুরি। সেটা পার্টি স্ট্রাকচারের ভেতরে থেকেও যদি করে তাহলে তো অনেক জলঘোলা হয় না। কারণ এটা তো প্রথমে পার্টি স্ট্রাকচারের ভেতরেই ছিল। যখনই সেই জায়গাটা ঠিকমতো আপনি ডিল করতে ব্যর্থ হচ্ছেন, তখনই বাইরে অনেক জলঘোলা হওয়ার সুযোগটা থাকে। শেষ করে দিতে হচ্ছে। দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হবে আবারও আগামীকাল ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।